হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি ভালোই আছো। আমি তোমাদের দয়ায় ভালোই আছি। আজকে আমরা সুর শাসন নিয়ে আলোচনা করব 1540 থেকে 1555 খ্রিস্টাব্দ। দেখো, সুর শাসন শুরু হয় 1540 থেকে 1555 খ্রিস্টাব্দ। সুরি সাম্রাজ্য ছিল আফগান মুসলিম বংশ দ্বারা প্রতিষ্ঠিত একটি সাম্রাজ্য। সুরি সাম্রাজ্য ছিল আফগান মুসলিম বংশ দ্বারা প্রতিষ্ঠিত একটি সাম্রাজ্য। 1540 সালে শের শাহ মুঘল সম্রাট হুমায়ুনকে পরাজিত করে দিল্লি অধিকার করে উপমহাদেশে আফগান সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। দেখো, আফগান সাম্রাজ্য কীভাবে প্রতিষ্ঠিত হয় আমরা আরেকটু রিভিউ দিই। যে সুরি সাম্রাজ্য ছিল আফগান মুসলিম বংশ দ্বারা প্রতিষ্ঠিত একটি সাম্রাজ্য। 1540 সালে শেরশাহ মুঘল সম্রাট হুমায়ুনকে পরাজিত করে দিল্লি অধিকার করে উপমহাদেশে আফগান সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। দেখো, শেরশাহর প্রকৃত নাম হচ্ছে কি? ফরিদ। যদি পরীক্ষায় প্রশ্নে আসে শেরশাহর প্রকৃত নাম কি, তাহলে আমরা বলবো ফরিদ। দেখো, তার রাজত্বকাল 1540 থেকে 1545। এই যে শেরশাহর আসল নাম ছিল ফরিদ এবং তার রাজত্বকাল ছিল 1540 থেকে 1545। মাত্র 5 বছর পর্যন্ত তিনি কী করেন? রাজত্ব করেন। তার সাম্রাজ্যের রাজধানী ছিল সাসারাম। তার সাম্রাজ্যের রাজধানীর নাম কী ছিল? সাসারাম। যদি প্রশ্ন আসে শেরশাহ সাম্রাজ্যের রাজধানীর নাম কি, তাহলে আমরা বলবো সাসারাম। আর এই সাসারাম বর্তমানে কোথায় অবস্থিত? সাসারাম হচ্ছে বর্তমান বিহারে অবস্থিত। দেখো, শেরশাহর অবদান কী কী? তিনি ঘোড়ার ডাক এর প্রচলন শুরু করেন। যদি প্রশ্নে আসে কে ঘোড়ার ডাক এর প্রচলন শুরু করেন, তাহলে আমরা বলবো সুরশাসন। তিনি ঘোড়ার ডাক এর প্রচলন করেন। প্রথম রুপিয়া নামক মুদ্রা প্রচলন করেন। এখানে প্রশ্ন হচ্ছে কে প্রথম রুপিয়া নামক মুদ্রা প্রচলন করেন? কে করেন? প্রথম রুপিয়া মুদ্রা প্রচলন করেন হচ্ছে শেরশাহ। তিনি প্রথম একমাত্র ব্যক্তি যিনি রুপিয়া নামক মুদ্রা প্রচলন শুরু করেন। আফগান দুর্গ নির্মাণ করেন, যেটা বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগার। যদি প্রশ্নে আসে ঢাকা কেন্দ্রীয় কারাগারের পূর্ব নাম কী ছিল, তাহলে আমরা বলবো আফগান দুর্গ। দেখো, এখানে কী বলছে? আফগান দুর্গ। বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগার, এটাই সে আমলে নির্মাণ করা হয়েছিল আফগান দুর্গ হিসেবে। দেখো, পাট্টা শব্দের অর্থ হচ্ছে ভূমিসত্ত্বের দলিল ও কবুলিয়াত, যেটা হচ্ছে চুক্তি দলিল প্রথার প্রচলন করেন। দেখো কি বলছে, যে পাট্টা এটা হচ্ছে ভূমিসত্ত্বের দলিল ও কবুলিয়াত প্রথার প্রচলন করেন। তাহলে পাট্টা ও কবুলিয়াত প্রথার প্রচলন করেন। দেখো, গ্র্যান্ড ট্যাঙ্ক রোড। শেরশাহ সোনারগাঁও থেকে আগ্রা, দিল্লি ও লাহোর হয়ে পাকিস্তানের মুলতান পর্যন্ত 3000 মাইল দীর্ঘ সড়ক ই আজম নির্মাণ করেন, যা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নামে পরিচিতি। দেখো কি বলছে, শেরশাহ সোনারগাঁ থেকে আগ্রা, দিল্লি ও লাহোর হয়ে পাকিস্তানের মুলতান পর্যন্ত 3000 মাইল দীর্ঘ সড়ক ই আজম নির্মাণ করেন, যা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নামে পরিচিতি। দেখো, তার সমাধিস্থল হচ্ছে সাসারাম, বিহার, ভারত। মানে তিনি যেখানে কি করেছিলেন? জন্মগ্রহণ করেছিলেন, তিনি যেখানে রাজধানী বানিয়েছিলেন সেখানে তার মৃত্যু হয়। তার সমাধিস্থল হচ্ছে সাসারাম, বিহার, ভারত। দেখো, তার উত্তরসূরি হচ্ছে ইসলাম খান, যিনি হচ্ছে শেরশাহর পুত্র। দেখো, ইসলাম খান যিনি হচ্ছে শেরশাহর পুত্র। ইসলাম খান পরবর্তীতে 8 বছর মানে 1545 থেকে 1553 খ্রিস্টাব্দ পর্যন্ত কী করেন? রাজত্ব করেন। ইসলাম খান পরবর্তীতে 8 বছর 1545 থেকে পরবর্তীতে 8 বছর মানে 1545 থেকে 1553 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। কে করেন? ইসলাম খান কে ছিলেন? শেরশাহর পুত্র ছিলেন। দেখো, শেরশাহ সম্পর্কে এতক্ষণ আমরা যা পড়লাম সেই বিষয়টা একটু রিভিউ দিই। দেখো, তার প্রকৃত নাম হচ্ছে ফরিদ। তার রাজত্বকাল 1540 থেকে 1545। তার সাম্রাজ্যের রাজধানী ছিল সাসারাম, বর্তমান যেটা বিহার। তার অবদান, তিনি ঘোড়ার ডাকের প্রচলন করেন, প্রথম রুপিয়া নামক মুদ্রা প্রচলন করেন, আফগান দুর্গ, ঢাকা কেন্দ্রীয় কারাগার নির্মাণ করেন, পাট্টা ও কবুলিয়াত প্রথার প্রচলন করেন। দেখো, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড শেরশাহ সোনারগাঁও থেকে আগ্রা, দিল্লি ও লাহোর হয়ে
পাকিস্তানের মুলতান পর্যন্ত 3000 মাইল দীর্ঘ সড়ক ই আজম নির্মাণ করেন, যা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নামে পরিচিতি। দেখো তার সমাধিস্থল হচ্ছে সাসারাম, বিহার, ভারত। তার উত্তরসূরি হচ্ছে ইসলাম খান শেরশাহর পুত্র। ইসলাম খান পরবর্তীতে 8 বছর মানে 1545 থেকে 1553 খ্রিস্টাব্দ রাজত্ব করেন। দেখো মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় পর্যায়, আমরা এখন মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় পর্যায় নিয়ে আলোচনা করব, এবং এটা হচ্ছে 1555 থেকে 1857 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1857 খ্রিস্টাব্দ পর্যন্ত। দেখো মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় পর্যায় 1555 থেকে 1857 খ্রিস্টাব্দ পর্যন্ত। দেখো সম্রাট আকবর 1556 থেকে 1605 খ্রিস্টাব্দ পর্যন্ত কি করেন? শাসন করেন। কে করেন? সম্রাট আকবর 1556 থেকে 1605 খ্রিস্টাব্দ পর্যন্ত কি করেন? বাংলা শাসন করেন। দেখো তিনি মাত্র 14 বছর বয়সে সিংহাসনে বসেন। তার শাসনাকালের বেশিরভাগ বিষয়াদি পর্যালোচনা করতেন। পরিচালনা করতেন তার চাচা বৈরাম খান। আকবর মুঘল আমলের শ্রেষ্ঠ সম্রাট হিসেবে বিবেচনা করা হয়। দেখো কী হচ্ছে, আকবরকে মুঘল আমলের শ্রেষ্ঠ সম্রাট হিসেবে বিবেচনা করা হয়। তার আমলে মুঘল সাম্রাজ্য সর্বাধিক বিস্তার লাভ করে। দেখো কী বলছে, তার আমলে মুঘল সাম্রাজ্য সর্বাধিক বিস্তার লাভ করে। সম্রাট আকবরের আমলে সমগ্র বাংলা সুবাহা-ই বাংলা নামে পরিচিতি হয়। দেখো কি বলছে, সম্রাট আকবরের আমলে সমগ্র বাংলা সুবাহা-ই বাংলা নামে পরিচিত হয়। এটা বাংলা উইকিপিডিয়া থেকে আমরা পেয়েছিলাম। দেখো তার অন্যতম অবদান, তিনি রাজপুত নীতির প্রবর্তক। এখানে রাজপুত নীতি বলতে আমরা কি বুঝি? যে নীতির সাহায্যে মুঘল সাম্রাজ্য ভিত্তি দৃঢ় হয়। যে নীতির সাহায্যে মুঘল সাম্রাজ্য কি হয়? দৃঢ় হয়। দেখো কি বলছে, তিনি রাজপুত নীতির প্রবর্তক। 1564 সালে তিনি জিজিয়া কর মানে অমুসলিমদের উপর কর ও তীর্থ কর রহিত করেন। দেখো কি বলছে, 1564 সালে তিনি জিজিয়া কর ও তীর্থ কর রহিত করেন। 1564 সালে তিনি জিজিয়া কর ও তীর্থ কর রহিত করেন। তিনি 1852 সালের দিন ইলাহি ধর্মের প্রবর্তন করেন। দেখো কি বলছে, তিনি 1582 সালে, আমি আবারও বলছি, তিনি 1582 সালের দিন ইলাহি ধর্মের প্রবর্তন করেন। এই ধর্মের অনুসারে ছিলেন মাত্র 18 বছর। এই ধর্মের অনুসারী ছিলেন মাত্র 18 জন। দেখো আমি আবারও বলছি, তিনি 1852 সালের দিন ইলাহি ধর্মের প্রবর্তন করেন। এই ধর্মের অনুসারী ছিলেন মাত্র 18 জন। 1584 সালে তিনি বাংলা সনের প্রবর্তন করেন। যদি প্রশ্ন আসে কে বাংলা সনের প্রবর্তন করেন, তাহলে আমরা বলবো সম্রাট আকবর। কত সালে? 1854 সালে। 1854 সালে তিনি বাংলা সনের প্রবর্তন করেন। কে করেন? সম্রাট আকবর। তিনি 1854 সালে তিনি বাংলা সনের প্রবর্তন করেন। দেখো বিশেষ নোট, সম্রাট আকবরের নির্দেশে বাংলা সন উদ্ভাবন করেন ফার্সি পণ্ডিত ফতেহ-ই-উল্লাহ সিরাজি। দেখো আমি আবারও বলছি, বিশেষ নোট, সম্রাট আকবরের নির্দেশে বাংলা সন উদ্ভাবন করেন ফার্সি পণ্ডিত ফতেহ-ই-উল্লাহ সিরাজি। মৃত্যু সমাধি 27 অক্টোবর 1605 সালে সম্রাট আকবরের মৃত্যুবরণ করেন। 27 অক্টোবর 1605 সালে সম্রাট আকবর মৃত্যুবরণ করেন। আফগানিস্তানের সেকান্দায় আকবরের সমাধি রয়েছে। দেখো কি আছে, আফগানিস্তানের সেকেন্দ্রায় আকবরের সমাধি রয়েছে। আফগানিস্তানের সেকেন্দায় আকবরের সমাধি রয়েছে। দেখো কি বলতে, সম্রাট আকবর তিনি মাত্র 14 বছর সম্রাট আকবর শাসন করেন 1556 থেকে 1605 খ্রিস্টাব্দ পর্যন্ত। তিনি মাত্র 14 বছর বয়সে সিংহাসনে বসেন। তার শাসনাকালে বেশিরভাগ বিষয়াদি পরিচালনা করতেন তার চাচা বৈরাম খান। আকবর মুঘল আমলের শ্রেষ্ঠ সম্রাট হিসেবে বিবেচনা করা হয়। তার আমলে মুঘল সাম্রাজ্য সর্বাধিক বিস্তার লাভ করেছিল। সম্রাট আকবরের আমলে সমগ্র বাংলা
সুবাহা ই বাংলা নামে পরিচিতি ছিল। সুবাহা ই বাঙ্গালা নামে পরিচিতি ছিল। দেখো তার অন্যতম অবদান, তিনি রাজপুত নীতির প্রবর্তক। 1564 সালে তিনি জিজিয়া কর ও তীর্থ কর রহিত করেন। তিনি 1582 সালে দিন ই ইলাহি ধর্মের প্রবর্তন করেন। এই ধর্মের অনুসারী ছিলেন মাত্র 18 জন। 1584 সালে তিনি বাংলা সনের প্রবর্তন করেন। দেখো মৃত্যু ও সমাধি। 27 অক্টোবর 1605 সালে সম্রাট আকবর মৃত্যুবরণ করেন। আফগানিস্তানের সেকেন্দায় আকবরের সমাধি রয়েছে। দেখো এখন আমরা সম্রাট জাহাঙ্গীর নিয়ে পড়ব। তিনি 1605 থেকে 1627 খ্রিস্টাব্দ পর্যন্ত কী করেন? শাসন করেন। কী করেন? সম্রাট জাহাঙ্গীর 1605 থেকে 1627 খ্রিস্টাব্দ পর্যন্ত কী করেন? শাসন করেন। কে করেন? সম্রাট জাহাঙ্গীর 1605 থেকে 1627 খ্রিস্টাব্দ পর্যন্ত কী করেন? শাসন করেন। 24 অক্টোবর 1605 সালে জাহাঙ্গীর সিংহাসনে আরোহণ করেন। কত সালে? 24 অক্টোবর 1605 সালে জাহাঙ্গীর সিংহাসনে আরোহণ করেন। 1611 সালে তিনি শের আফগানির বিধবা স্ত্রী 1611 সালে তিনি শের আফগানির বিধবা স্ত্রী মেহেরুন নিসাকে বিয়ে করে তার নাম দেন নূর জাহান। দেখো কত সুন্দর কাজ করেছে যে 1611 সালে তিনি শের আফগানির বিধবা স্ত্রী মেহেরুন নিসাকে বিয়ে করে তার নাম দেন নূরজাহান। নূরজাহান ছিলেন মুঘল আমলে প্রথম সামগ্রী। তাহলে প্রশ্ন আসতে পারে মুঘল আমলের প্রথম সামগ্রিক নাম কি? সেটা হচ্ছে নূরজাহান। নূরজাহান ছিলেন মুঘল আমলে প্রথম সামগ্রী। সম্রাট জাহাঙ্গীরের আত্মজীবনীর নাম হলো তুজক ই জাহাঙ্গীর। যদি প্রশ্নে আসে সম্রাট জাহাঙ্গীরের আত্মজীবনীর নাম কি, তাহলে আমরা বলবো যে সম্রাট জাহাঙ্গীরের আত্মজীবনীর নাম হলো তুজক ই জাহাঙ্গীরি। দেখো তার অবদান, তিনি সরকারি কাজে বাংলা ভাষার পাশাপাশি ফার্সি ভাষার প্রচলন করেন। দেখো কী বলছে? তিনি সরকারি কাজে বাংলা ভাষার পাশাপাশি ফার্সি ভাষা প্রচলন করেন। কে করেন? সম্রাট জাহাঙ্গীর। যদি প্রশ্ন আসে কে সরকারি কাজে বাংলা ভাষার পাশাপাশি ফার্সি ভাষা প্রচলন করেন, তাহলে আমরা বলবো সম্রাট জাহাঙ্গীর। তার আমলে 1610 সালে বাংলার রাজধানী বিহারের রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করা হয়। দেখো কী করেছে? তার আমলে 1610 সালে বাংলার রাজধানী বিহারের রাজমহল থেকে ঢাকায় স্থানান্তরিত হয়। তিনি বাংলায় মুঘল শাসনের প্রতিষ্ঠা করেন। যদি প্রশ্ন আসে কে বাংলায় মুঘল শাসনের প্রতিষ্ঠা করেন, তাহলে আমরা বলবো সম্রাট জাহাঙ্গীর। তিনি কি করেন? তিনি বাংলায় মুঘল শাসনের প্রতিষ্ঠা করেন। তিনি বাংলার 12 ভূঁইয়াদের দমন করেছিলেন। যদি প্রশ্ন আসে কে বাংলার 12 ভূঁইয়াদের দমন করেছিলেন এবং মুঘল শাসন প্রতিষ্ঠা করেন, তাহলে আমরা বলবো সম্রাট জাহাঙ্গীর। তিনি বাংলায় 12 ভূঁইয়াদের দমন করেছিলেন এবং বাংলায় মুঘল শাসনের প্রতিষ্ঠা করেছিলেন। দেখো মৃত্যু সমাধি। 28 অক্টোবর 1627 সালে সম্রাট জাহাঙ্গীর মৃত্যুবরণ করেন। পাকিস্তানের লাহোরে সম্রাট জাহাঙ্গীর সমাধি রয়েছে। দেখো কী বলছে? মৃত্যু সমাধি। 28 অক্টোবর 1627 সালে সম্রাট জাহাঙ্গীর মৃত্যুবরণ করেন। পাকিস্তানের লাহোরে সম্রাট জাহাঙ্গীর উপাধি রয়েছে। দেখো সম্রাট জাহাঙ্গীর নিয়ে আমরা এতক্ষণ যা পড়লাম সে বিষয়টি একটু রিভিশন দিই। দেখো সম্রাট জাহাঙ্গীর তার শাসন আমল ছিল 1605 থেকে 1627 খ্রিস্টাব্দ। দেখো 24 অক্টোবর 1605 সালে জাহাঙ্গীর সিংহাসন আরোহণ করেন। 1611 সালে তিনি শের আফগানির বিধবা স্ত্রী মেহেরুন নেসাকে বিয়ে করে তার নাম দেন নূরজাহান। 1611 সালে তিনি শের আফগানির বিধবা স্ত্রী মেহেরুন নেসাকে বিয়ে করে তার নাম দেন নূরজাহান। নূরজাহান ছিলেন মুঘল আমলে প্রথম সামগ্রী। তিনি সম্রাট জাহাঙ্গীরের আত্মজীবনীর নাম হলো তুজক ই জাহাঙ্গীরি। দেখো তার অবদান, তিনি সরকারি কাজে বাংলা ভাষার পাশাপাশি ফার্সি ভাষার প্রচলন করেন। তার আমলে 1610 সালে বাংলার রাজধানী বিহারের রাজমহল থেকে ঢাকা স্থানান্তরিত হয়। তিনি বাংলায় মুঘল শাসনের প্রতিষ্ঠা করেন। তবে কী করে? তিনি বাংলায় মুঘল শাসনের প্রতিষ্ঠা করেন। তিনি বাংলার 12 ভূঁইয়াদের দমন করেছিলেন। দেখো মৃত্যু সমাধি। 28 অক্টোবর 1627 সালে সম্রাট জাহাঙ্গীর মৃত্যুবরণ করেন। পাকিস্তানের লাহোরে সম্রাটের জাহাঙ্গীর সমাধি রয়েছে। পাকিস্তানের লাহোরে সম্রাট জাহাঙ্গীরের সমাধি রয়েছে। দেখো এখন আমরা পড়ব সম্রাট শাহজাহান। খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনেকবার প্রশ্ন এসেছে। দেখো সম্রাট শাহজাহান তিনি 1628 থেকে 1658 খ্রিস্টাব্দ পর্যন্ত কী করেন?
শাসন আমল কায়েম করেন। তিনি সম্রাট শাহজাহান 1628 থেকে 1658 খ্রিস্টাব্দ পর্যন্ত কি করেন, তার শাসন আমল ছিল। 1628 সালে সম্রাট শাহজাহান সিংহাসনে বসেন। 1628 সালে সম্রাট শাহজাহান সিংহাসনে বসেন। তার শাসন আমলকে মুঘল আমলের স্বর্ণযুগ বলে অভিহিত করা হয়। দেখো কি বলছে, তার শাসন আমলকে মুঘল আমলের স্বর্ণযুগ বলে অভিহিত করা হয়। তার উপাধি ছিল কি, প্রিন্স অফ বিল্ডার। তাহলে প্রিন্স অফ বিল্ডার কার উপাধি ছিল, সেটা হচ্ছে সম্রাট শাহজাহান। তাহলে সম্রাট শাহজাহানের উপাধি কী ছিল, প্রিন্সেস অফ বিল্ডার। সম্রাট শাহজাহানের মুকুটে শোভা পেত কোহিনূরের হীরা। তাহলে আমরা কী জানলাম, সম্রাট শাহজাহানের মুকুটে শোভা পেত কোহিনূর হীরা। সম্রাট শাহজাহানের মুকুটে শোভা পেত কোহিনূর হীরা। শেষ জীবনে সম্রাট শাহজাহান তার পুত্র আওরঙ্গজেব দ্বারা গৃহবন্দী হন। দেখো কি বলতে, শেষ জীবনে সম্রাট শাহজাহান তার পুত্র আওরঙ্গজেব দ্বারা গৃহবন্দী হন। দেখো তার কী কী অবদান ছিল। তিনি আগ্রার তাজমহল নির্মাণ করেন। আগ্রার মতি মসজিদ নির্মাণ করেন। যদি প্রশ্নে আসে যে আগ্রার মতি মসজিদকে নির্মাণ করেন, তাহলে আমরা বলবো শাহজাহান। লাহোরের সালিয়ার উদ্যান নির্মাণ করেন। লাহোরে কি করেন, তিনি লাহোরের সালিয়ার উদ্যান নির্মাণ করেন। যদি প্রশ্নে আসে কে লাহোরের সালিয়ার উদ্যান নির্মাণ করেন, তাহলে আমরা বলবো সম্রাট শাহজাহান। তিনি লাহোরের শালিমার উদ্যান নির্মাণ করেন। লাহোরে শালিমার উদ্যান নির্মাণ করেন। তিনি মণিমুক্তা খচিত ময়ূর সিংহাসন নির্মাণ করেন। যদি প্রশ্নে আসে কে মণিমুক্তা খচিত ময়ূর সিংহাসন নির্মাণ করেন, তাহলে আমরা বলবো শাহজাহান। দিল্লির দেওয়ান ইয়াম ও দেওয়ান ইখাস নির্মাণ করেন কে, সম্রাট শাহজাহান। তিনি কি করেন, দিল্লির দেওয়ান ইয়াম ও দেওয়ান ইখাস নির্মাণ করেন। তিনি দিল্লির দেওয়ান ইয়াম ও দেওয়ান ইখাস নির্মাণ করেন। মৃত্যু সমাধি 22 জানুয়ারি 1666 সালে 22 জানুয়ারি 1666 সালে সম্রাট শাহজাহান মৃত্যুবরণ করেন। দেখো 22 জানুয়ারি 1666 সালে সম্রাট শাহজাহান মৃত্যুবরণ করেন। তার সমাধি আগ্রার তাজমহলে অবস্থিত। তার সমাধি কোথায়, আগ্রার তাজমহলে অবস্থিত। দেখো এতক্ষণ আমরা সম্রাট শাহজাহান নিয়ে যা পড়লাম, আমরা সে বিষয়টা একটু রিভিশন দিই। সম্রাট শাহজাহান তিনি 1628 থেকে 1658 খ্রিস্টাব্দ পর্যন্ত কী করেন, শাসন করেন। 1628 সালে সম্রাট শাহজাহান সিংহাসনে বসেন। তার শাসন আমলকে মুঘল আমলের স্বর্ণযুগ বলে অভিহিত করা হয়। তার উপাধি ছিল প্রিন্স অফ বিল্ডার। সম্রাট শাহজাহানের মুকুটে শোভা পেত কোহিনূরের হীরা। শেষ জীবনে সম্রাট শাহজাহান তার পুত্র আওরঙ্গজেব দ্বারা গৃহবন্দী হন। দেখো তার অবদান, তিনি আগ্রার তাজমহল নির্মাণ করেন, আগ্রার মতি মসজিদ নির্মাণ করেন, লাহোরের শালিমার উদ্যান নির্মাণ করেন। তিনি মণিমুক্তা খচিত, আমি আবারও বলছি, তিনি মণিমুক্তা খচিত ময়ূর সিংহাসন নির্মাণ করেন। দিল্লির দেওয়ান ইয়াম ও দেওয়ান ইখাস নির্মাণ করেন। দেখো মৃত্যু ও সমাধি 22 জানুয়ারি 1666 সালে সম্রাট শাহজাহান মৃত্যুবরণ করেন। কখন, 22 জানুয়ারি 1666 সালে সম্রাট শাহজাহান মৃত্যুবরণ করেন। তার সমাধি আগ্রার তাজমহলে অবস্থিত। তার সমাধি কোথায় অবস্থিত, আগ্রার তাজমহলে। দেখো সম্রাট আওরঙ্গজেব 1658 থেকে 1707 খ্রিস্টাব্দ পর্যন্ত কী করেন, শাসন করেন। কে করেন, সম্রাট আওরঙ্গজেব। 1658 থেকে 1707 খ্রিস্টাব্দ পর্যন্ত কী করেন, শাসন করেন। সম্রাট আওরঙ্গজেব এর উপাধি ছিল আলমগীর। তিনি ফাতেহা-ই আলমগীর গ্রন্থ রচনা করেন। যদি পরীক্ষায় আসে কে ফাতেমা-ই আলমগীর গ্রন্থ রচনা করেন, তাহলে আমরা বলবো সম্রাট আওরঙ্গজেব তিনি ফাতেমা-ই আলমগীর গ্রন্থ রচনা করেন। তিনি মুঘল সাম্রাজ্যের তুলনায় অধিক ধর্মপ্রাণ ছিলেন বলে তাকে জিন্দি পীর বলা হতো। তিনি মুঘল সম্রাটের তুলনায়, আমি আবারও বলছি, তিনি মুঘল সম্রাটের তুলনায় অধিক ধর্মপ্রাণ ছিলেন বলে তাকে জিন্দা পীর বলা হতো। তিনি 49 বছর কী করেন, শাসন করেছিলেন সম্রাট আওরঙ্গজেব। তার প্রকৃত নাম ছিল আলমগীর।
তিনি কি করেছিলেন? তিনি 49 বছর শাসন করেন। দেখো তার অবদান। তিনি রাজদরবারে গান বাজনা নিষিদ্ধ করেন। যদি প্রশ্ন আসে কে রাজদরবারে গান বাজনা নিষিদ্ধ করেন, তাহলে আমরা বলবো আওরঙ্গজেব। কুচবিহারের নাম রাখেন আলমগীরনগর। তিনি কুচবিহারের নাম কি রাখলেন? তিনি কুচবিহারের নাম রাখলেন আলমগীরনগর। দেখো কি বলছে, কুচবিহারের নাম রাখেন আলমগীরনগর। কে রাখেন? কুচবিহারের নাম রাখেন আলমগীরনগর। তার আমলে জিজিয়া কর পুনরায় কি হয়? আবারও চালু হয়। তাহলে কার আমলে জিজিয়া কর আবারও পুনরায় চালু হয়? সেটা হচ্ছে সম্রাট আওরঙ্গজেব। রাজকীয় অনুষ্ঠানিতে জাঁকজমক পরিহার করেন, মানে রাজকীয় অনুষ্ঠানিতে জাঁকজমক পরিহার করেন কে? উত্তর আওরঙ্গজেব। যদি প্রশ্ন আসে রাজকীয় অনুষ্ঠানিতে জাঁকজমক পরিহার করেন কে, তাহলে আমরা বলবো সম্রাট আওরঙ্গজেব। মৃত্যু সমাধি 3 মার্চ 1707 সালে আওরঙ্গজেব মৃত্যুবরণ করেন। তার সমাধি অবস্থিত মহারাষ্ট্রের কি? খুলাদবাদে। 3 মার্চ, আমি আবারও বলছি, 3 মার্চ 1707 সালে আওরঙ্গজেব মৃত্যুবরণ করেন। তার সমাধি অবস্থিত মহারাষ্ট্রের কি? খুলাদবাদে। তার মানে কী জানলাম? সম্রাট আওরঙ্গজেব সম্পর্কে আরেকটু পড়ি। সম্রাট আওরঙ্গজেব 1658 থেকে 1707 খ্রিস্টাব্দ পর্যন্ত কী করেন? শাসন করেন। সম্রাট আওরঙ্গজেব এর উপাধি ছিল আলমগীর। তিনি ফাতেহা ই আলমগীর গ্রন্থ রচনা করেন। তিনি মুঘল সম্রাটদের তুলনায় অধিক ধর্মপ্রাণ ছিলেন বলে তাকে জিন্দাপীর বলা হতো। তিনি 49 বছর শাসন করেন। তার অবদান, তিনি রাজদরবারে গান বাজনা নিষিদ্ধ করেন, রাজকীয় অনুষ্ঠানিতে জাঁকজমক পরিহার করেন, কুচবিহারের নাম রাখেন আলমগীরনগর এবং তার আমলে জিজিয়া কর পুনরায় চালু হয়। মৃত্যু সমাধি 3 মার্চ 1707 সালে আওরঙ্গজেব মৃত্যুবরণ করেন। 3 মার্চ 1707 সালে আওরঙ্গজেব মৃত্যুবরণ করেন। তার সমাধি অবস্থিত মহারাষ্ট্রের খুলদাবাদে। যদি প্রশ্ন করে কার সমাধি মহারাষ্ট্রের খুলদাবাদে, তাহলে আমরা এক কথাই বলে দেব সম্রাট আওরঙ্গজেব। দেখো মুঘল সম্রাটের প্রকৃত নাম এবং কি? মুঘল সম্রাটের প্রকৃত নাম ও উপাধি। দেখো জহির-উদ্দিন মোহাম্মদ বাবর, এর উপাধি হচ্ছে বাবর এবং বাবর শব্দের অর্থ হচ্ছে বাঘ। তাহলে জহির-উদ্দিন মোহাম্মদ বাবর উপাধি হচ্ছে বাবর, যার অর্থ হচ্ছে বাঘ। দেখো নুরুদ্দিন মোহাম্মদ সেলিম, এর উপাধি হচ্ছে জাহাঙ্গীর। তাহলে প্রশ্ন যদি আসে নুরুদ্দিন মোহাম্মদ সেলিম এর ডাক নাম কী ছিল? মোহাম্মদ সেলিমের উপাধি কী ছিল? তাহলে আমরা বলবো জাহাঙ্গীর। নুরুদ্দিন মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর, আর জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, বাবর অর্থ হচ্ছে বাঘ। নাসিরউদ্দিন মোহাম্মদ হুমায়ুন, এর উপাধি হচ্ছে হুমায়ুন, আর হুমায়ুন অর্থ হচ্ছে কি? ভাগ্যবান। তাহলে আমরা কী জানলাম? নাসিরউদ্দিন মোহাম্মদ হুমায়ুন, এর উপাধি হচ্ছে হুমায়ুন, যার অর্থ হচ্ছে কি? ভাগ্যবান, যার অর্থ হচ্ছে ভাগ্যবান। দেখো শাহাবউদ্দিন মোহাম্মদ খুররম, শাহাবউদ্দিন মোহাম্মদ খুররম, এর উপাধি হচ্ছে শাহজাহান, শাহাবউদ্দিন মোহাম্মদ খুররম, এর উপাধি হচ্ছে শাহজাহান, এর উপাধি হচ্ছে শাহজাহান। জালালউদ্দিন মোহাম্মদ আকবর, এর উপাধি হচ্ছে আকবর ই আজম, জালালউদ্দিন মোহাম্মদ আকবর, এর উপাধি হচ্ছে আকবর এ আজম, জালালউদ্দিন মোহাম্মদ আকবর, এর উপাধি হচ্ছে আকবর আজম। দেখো মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব আলমগীরের বাদশা গাজী। দেখো আমি আবার বলছি, মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব এর উপাধি হচ্ছে আলমগীর বাদশা গাজী। আমি আবারও বলছি, মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব এর উপাধি হচ্ছে আলমগীর বাদশা গাজী। দেখো আকবরের নবরত্ন সভার অন্যতম ব্যক্তিবর্গ আকবরের নবরত্ন সভার অন্যতম ব্যক্তিবর্গ। দেখো টোডারমল, তিনি ছিলেন আকবরের রাজস্ব বা অর্থমন্ত্রী। যিনি আকবরের রাজস্ব বা অর্থমন্ত্রী ছিলেন তাকে আমরা কি বলি? টোডারমল হচ্ছে তিনি ছিলেন আকবরের রাজস্ব বা অর্থমন্ত্রী। দেখো তানসেন, তিনি ছিলেন হিন্দি গানের সঙ্গীত বিশারদ ও শোভা গায়ক। তিনি ভারতের উচ্চাঙ্গ সঙ্গীতের মূল স্রষ্টা ছিলেন। তাকে সঙ্গীত সম্রাট ডাকা হয়। যদি প্রশ্ন আছে কাকে সঙ্গীত সম্রাট ডাকা হয়, তাহলে আমরা বলবো তানসেনকে। তার উপাধি ছিল বুলবুল ই হিন্দ। যদি প্রশ্ন আসে কাকে বুলবুল ই হিন্দ বলা হয়, তাহলে আমরা বলবো তানসেনকে বুলবুল ই হিন্দু বলা হয়। দেখো
তানসেন তিনি ছিলেন হিন্দু গানের সঙ্গীত বিশারদ ও সভা গায়ক। তিনি ভারতের উচ্চাঙ্গ সঙ্গীতের মূল স্রষ্টা ছিলেন। তাকে সঙ্গীত সম্রাট নামে ডাকা হয়। তার উপাধি ছিল বুলবুল ই হিন্দ। দেখো বীরবল তিনি ছিলেন একজন হাস্যরসিক ও উপস্থিত বুদ্ধির অধিকারী ও কৌতুকর। দেখো আমি আবারও বলছি, বীরবল তিনি ছিলেন একজন হাস্যরসিক উপস্থিত বুদ্ধির অধিকারী কৌতুকর। সম্রাট আকবর তাকে রাজা উপাধি দিয়েছিলেন। যদি প্রশ্ন আসে সম্রাট আকবর কাকে রাজা উপাধি দিয়েছিলেন, তাহলে আমরা কি বলবো? বীরবলকে। সম্রাট আকবর তাকে রাজা উপাধি দিয়েছিলেন। দেখো আবুল ফজল তিনি সম্রাট আকবরের প্রধান পরামর্শদাতা ছিলেন। তাহলে সম্রাট আকবরের পরামর্শদাতা কে ছিলেন? আবুল ফজল। তিনি সম্রাট আকবরের জীবনী, আকবরনামা ও তৎকালীন নিয়মকানুন নিয়ে আইনি আকবর এই গ্রন্থ রচনা করেন। কি বলছে? তিনি সম্রাট আকবরের প্রধান পরামর্শদাতা ছিলেন। তিনি সম্রাট আকবরের জীবনী ও আকবরনামা তৎকালীন নিয়ম কানুন নিয়ে আইনি আকবর গ্রন্থ রচনা করেন। দেখো মানসিং তিনি আকবরের প্রধান সেনাপতি ছিলেন। মানসিং কে ছিলেন? মানসিং তিনি ছিলেন আকবরের প্রধান সেনাপতি। তিনি ছিলেন কি? তিনি আকবরের প্রধান সেনাপতি ছিলেন। 1596 সালে 12 ভূঁইয়াদের নেতা ঈশা খাঁর সাথে তার যুদ্ধ সংগঠিত হয়েছিল। কত সালে? 1596 সালে 12 ভূঁইয়াদের নেতা ঈশা খাঁর সাথে তার যুদ্ধ সংগঠিত হয়েছিল। মানসিংহ তিনি আকবরের প্রধান সেনাপতি ছিলেন। 1596 সালে 12 ভূঁইয়াদের নেতা ঈশা খাঁর সাথে তার যুদ্ধ সংগঠিত হয়েছিল। দেখো আমরা আরেকটু রিভিশন দিই। আকবরের নবরত্ন সভার অন্যতম ব্যক্তিবর্গ। দেখো নাম এবং বিশেষত্বতা। টোডারমল তিনি ছিলেন আকবরের রাজস্ব বা অর্থমন্ত্রী। দেখো তানসেন তিনি ছিলেন হিন্দু গানের সঙ্গীত বিশারদ ও সভা গায়ক। তিনি ভারতের উচ্চাঙ্গ সঙ্গীতের মূল স্রষ্টা ছিলেন। তাকে সঙ্গীত সম্রাট নামে ডাকা হয়। তার উপাধি ছিল বুলবুল ই হিন্দ। দেখো বীরবল তিনি ছিলেন একজন হাস্যরসিক উপস্থিত বুদ্ধি অধিকারী ও কৌতুককার। সম্রাট আকবর তাকে রাজা উপাধি দিয়েছিলেন। দেখো আবুল ফজল তিনি সম্রাট আকবরের প্রধান পরামর্শদাতা ছিলেন। সম্রাট আকবরের জীবনী, আকবরনামা তৎকালীন নিয়মকানুন নিয়ে আইনি আকবরী গ্রন্থ রচনা হয়। দেখো মানসিংহ তিনি আকবরের প্রধান সেনাপতি ছিলেন। 1596 সালে 12 ভূঁইয়াদের নেতা ঈশা খাঁর সাথে তার যুদ্ধ সংগঠিত হয়েছিল। দেখো ভারতের মুঘল আমলে উল্লেখযোগ্য স্থাপনার মধ্যে বাবরি মসজিদ। দেখো বাবরি মসজিদের অবস্থান হচ্ছে কোথায়? অযোধ্যায়, উত্তরপ্রদেশ, ভারত। তাহলে বাবরি মসজিদ এটা অবস্থিত হচ্ছে অযোধ্যায়, উত্তরপ্রদেশ, ভারত। দেখো নির্মাণকাল 1528 থেকে 29 খ্রিস্টাব্দ পর্যন্ত কি ছিল এর নির্মাণকাল। তাহলে অবস্থান হচ্ছে অযোধ্যা, উত্তরপ্রদেশ, ভারত। নির্মাণকাল 1528 থেকে 29 খ্রিস্টাব্দ। নির্মাতা হচ্ছে সম্রাট বাবর। নির্মাতা হচ্ছে সম্রাট বাবর। দেখো বাবরি মসজিদ ধ্বংস করা হয় 6 ডিসেম্বর 1992 সালে। দেখো কি বলছে যে বাবরি মসজিদ ধ্বংস করা হয় 6 ডিসেম্বর 1992 সালে। বাবরি মসজিদ নিয়ে গঠিত তদন্ত কমিশনের নাম কি? লিভারহান কমিশন। বাবরি মসজিদ নিয়ে গঠিত তদন্ত কমিশন হচ্ছে কি? লিভারহান কমিশন। বাবরি মসজিদ নিয়ে গঠিত তদন্ত কমিশন হচ্ছে লিভারহান কমিশন। দেখো আমরা বাবরি মসজিদ সম্পর্কে কী তথ্যগুলো জানলাম, যে এটার অবস্থান হচ্ছে অযোধ্যা, উত্তরপ্রদেশ, ভারত। নির্মাণকাল হচ্ছে 1528 থেকে 29 খ্রিস্টাব্দ। নির্মাতা হচ্ছে সম্রাট বাবর। বাবরি মসজিদ ধ্বংস করা 6 ডিসেম্বর 1992 সালে। বাবরি মসজিদ নিয়ে গঠিত তদন্ত কমিশন হচ্ছে লিভারহান কমিশন। দেখো ফতেহাপুর সিক্রি। ফতেহাপুর সিক্রি ছিল 1571 থেকে 1585 খ্রিস্টাব্দ পর্যন্ত আকবর আমলের অন্যতম প্রাসাদ ও রাজধানী। দেখো কি বলছে? ফতেহাপুর সিক্রি ছিল 1571 থেকে 1585 খ্রিস্টাব্দ পর্যন্ত আকবরের আমলে অন্যতম প্রাসাদ ও রাজধানী। দেখো অবস্থান আগ্রা, উত্তরপ্রদেশ, ভারত। দেখো
ফতেয়া সিক্রি এটার অবস্থান হচ্ছে আগ্রা, উত্তরপ্রদেশ, ভারত। দেখো প্রতিষ্ঠাতা হচ্ছে কোথায়? প্রতিষ্ঠাতা হচ্ছে সম্রাট আকবর। ফতেয়াপুর সিক্রির উল্লেখযোগ্য অংশ কি? উত্তর দেওয়ান ই খাস, দেওয়ান ইয়াম, বুলন্দ দোরাওয়াজ, জামা মসজিদ। দেখো আমি আবারও বলছি, ফতেয়াপুর সিক্রির উল্লেখযোগ্য অংশ হচ্ছে দেওয়ান ই খাস, দেওয়ান ইয়াম, বুলন্দ দোরাওয়াজ, জামা মসজিদ। দেখো তালিকাভুক্তকরণ 1986 সালে ইউনেস্কোতে তালিকাভুক্তকরণ করা হয়। দেখো কি বলছে? তালিকাভুক্তকরণ 1986 সালে ইউনেস্কোতে তাকে তালিকাভুক্তকরণ করা হয়। তাহলে আমরা ফতেয়াপুর সিক্রি সম্বন্ধে কি জানলাম? ফতেয়াপুর সিক্রি ছিল 1571 থেকে 1585 খ্রিস্টাব্দ পর্যন্ত আকবরের আমলে অন্যতম প্রাসাদ ও রাজধানী। অবস্থান আগ্রা, উত্তরপ্রদেশ, ভারত। প্রতিষ্ঠাতা সম্রাট আকবর। ফতেয়াপুর সিক্রির উল্লেখযোগ্য অংশ দেওয়ান ই খাস, দেওয়ান ইয়াম, বুলন্দ দরওয়াজা, জামা মসজিদ। তালিকাভুক্তকরণ 1986 সালে ইউনেস্কোতে তালিকাভুক্তকরণ করা হয়। দেখো কি বলছে যে 1986 সালে ইউনেস্কোতে তালিকাভুক্তকরণ করা হয়। দেখো তাজমহল অবস্থান আগ্রা, উত্তরপ্রদেশ, ভারত। বর্তমানে যমুনা নদীর তীরে। দেখো কি বলছে? অবস্থান মুঘল আমলের সর্বশ্রেষ্ঠ স্থাপত্য নিদর্শন। মুঘল আমলের সর্বশ্রেষ্ঠ স্থাপত্য ও নিদর্শন। দেখো এটার অবস্থান হচ্ছে আগ্রা, উত্তরপ্রদেশ, ভারত, যমুনা নদীর তীরে। নির্মাণকাল 1632 থেকে 1653 সপ্তদশ শতাব্দী পর্যন্ত। দেখো 16 থেকে সপ্তদশ। তাহলে দেখো কি বলছে? নির্মাণকাল 1632 থেকে 1653 খ্রিস্টাব্দ, সপ্তদশ শতাব্দী। নির্মাণ করতে সময় লেগেছিল কত? 22 বছর। এবং এটি নির্মাণকাল করতে সময় লাগছিল 22 বছর। দেখো স্থপতি ছিলেন ওস্তাদ আহমেদ লাহোরি। এটার স্থপতি ছিলেন কে? উস্তাদ আহমেদ লাহোরি। নকশা করেন ওস্তাদ ঈশা খাঁ। তাহলে উস্তাদ আহমেদ লাহোরি। দেখো বৈশিষ্ট্য, তাজমহলের দৈর্ঘ্য প্রস্থ সমান। যদি প্রশ্ন আসে তাজমহলের দৈর্ঘ্য প্রস্থ কেমন, তাহলে আমরা এক কথাই বলে দেব, তাজমহলের দৈর্ঘ্য ও প্রস্থের কি? সমান। বৈশিষ্ট্য হচ্ছে তাজমহল দৈর্ঘ্য প্রস্থের সমান। দেখো বিশেষ স্বীকৃতি 1983 সালের তাজমহল ইউনেস্কো বিশ্বের ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত হয়। বিশেষ স্বীকৃতি 1983 সালে তাজমহল ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত করে। দেখো মুঘল আমলের অন্যান্য স্থাপনা। দেখো ফার্স্ট হচ্ছে দিল্লি মসজিদ। এটার অবস্থান হচ্ছে দিল্লি থেকে ভারত। বিশেষ তথ্য, সম্রাট শাহজাহান। ভারতের অন্যতম বৃহত্তম মসজিদ হচ্ছে কি? এই বাবরি মসজিদ। তাই ভারতের বৃহত্তম মসজিদ হচ্ছে কি? দিল্লি মসজিদ। ভারতের অন্যতম বৃহত্তম মসজিদ হচ্ছে কি? দিল্লির মসজিদ। আর সম্রাট শাহজাহান এটা কি করেন? নির্মিত করেন দিল্লি মসজিদ। দেখো লালকেল্লা, এটা হচ্ছে দিল্লি, ভারতে। লালকেল্লা একটু অবস্থিত দিল্লি ও ভারতে। লালবাগ কেল্লার অন্য নাম ছিল কি? কিল্লা ই মুবারক। লালকেল্লার অন্য নাম হলো কিল্লা ই মুবারক। অন্য নাম হচ্ছে কিল্লা ই মুবারক। সম্রাট শাহজাহান। দেখো বিশেষত্ব, প্রতি বছর ভারতীয় স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন। দেখো কী করে? প্রতি বছর ভারতীয় স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী লালকেল্লার জাতীয় পতাকা কী করেন? উত্তোলন করে থাকেন। তাহলে আমরা মুঘল আমলের অন্যান্য স্থাপনা কি দেখলাম? দিল্লির মসজিদ, যেটা অবস্থান হচ্ছে দিল্লি থেকে ভারত, এবং এটা নির্মাতা হচ্ছে সম্রাট শাহজাহান। এবং ভারতের অন্যতম বৃহত্তর মসজিদ হচ্ছে কি? দিল্লি মসজিদ। দেখো লালকেল্লা, এটার অবস্থিত হচ্ছে দিল্লি ও ভারত। তার অন্য নাম হচ্ছে কিল্লা ই মুবারক। এবং নির্মাতা করেন সম্রাট শাহজাহান। প্রতি বছর ভারতীয় স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করে থাকেন। দেখো নাদির শাহের দিল্লির আক্রমণ। দেখো পরিচিতি, নাদের শাহ ছিলেন ইরানের আফসারিদ রাজবংশের প্রতিষ্ঠাতা। তো কী বলছে? স্থায়িত্ব, নাদের শাহ ছিলেন ইরানের আফসারিদ বংশের কি? প্রতিষ্ঠাতা। তার রাজত্বকাল 1773 থেকে 1747 খ্রিস্টাব্দ পর্যন্ত।
দেখো তার রাজত্বকাল কত ছিল, 1737 থেকে 1747 খ্রিস্টাব্দ। পরিস্থিতি হচ্ছে কি, নাদের শাহ ছিলেন ইরানের আফসারিদ বংশের প্রতিষ্ঠাতা। তার রাজত্বকাল ছিল 1736 থেকে 1747 খ্রিস্টাব্দ। ভারত আক্রমণ 1739 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট শাহর আমলে কী করেন, ভারত আক্রমণ করেন। ভারত আক্রমণ করেন কে, নাদের শাহ 1739 খ্রিস্টাব্দে। দেখো তিনি লুণ্ঠন করেন কোহিনূর হীরা, ময়ূর সিংহাসন। বর্তমানে কোহিনূর হীরা ইংল্যান্ডের রানীর মুকুট সভা পাচ্ছে। আর ওই ময়ূর সিংহাসন রয়েছে কোথায়, ইরানে। দেখো কি বলছে, কোহিনূর হীরা ও ময়ূর সিংহাসন। বর্তমান কোহিনূর হীরা ইংল্যান্ডের রানীর মুকুটে শোভা পাচ্ছে, আর ময়ূর সিংহাসন রয়েছে ইরানে। তাহলে ময়ূর সিংহাসন কোথায় আছে, সঠিক উত্তর, ময়ূর সিংহাসন আছে কোথায়, ইরানে। দেখো বিশেষত্বতা, তাকে এশিয়ার ইতিহাসের সর্বশেষ মহান সামরিক বিজেতা হিসেবে উল্লেখ করা হয়েছে। কাকে, নাদের শাহকে। তাকে এশিয়ার ইতিহাসের সর্বশেষ মহান সামরিক বিজেতা হিসেবে উল্লেখ করা হয়েছে। দেখো আমি আরেকটু রিভিশন দিচ্ছি। নাদের শাহ দিল্লির আক্রমণ। দেখো পরিস্থিতি, নাদের শাহ ছিলেন ইরানের আফসারিদ রাজবংশের প্রতিষ্ঠাতা। তার রাজত্বকাল 1736 থেকে 1747 খ্রিস্টাব্দ পর্যন্ত। ভারত আক্রমণ 1739 খ্রিস্টাব্দে মুঘল সম্রাটের আমলে। দেখো তিনি লুণ্ঠন করেন কোহিনূর হীরা ও ময়ূর সিংহাসন। বর্তমানে কোহিনূর হীরা ইংল্যান্ডের রানীর নিকট কি শোভা পাচ্ছে, আর ময়ূর সিংহাসন রয়েছে ইরানে। দেখো এবার আমরা যা পড়লাম সেটা থেকে বিগত বছরের প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করব। দেখো কি বলছে, কোন আমলে মসলিন কাপড় ঢাকায় তৈরি হয়, ক পাল আমল, খ মুঘল আমল, ঘ সেন আমল, ঘ কি ইরানের আমল। সময় 5 সেকেন্ড। দেখো কোন আমলে মুসলিম কাপড় তৈরি হতো, উত্তর খ মুঘল আমলে। ভারতের প্রথম মুদ্রা প্রবর্তন করেন কে, ক শেরশাহ, খ মোহাম্মদ বিন তুগলক, গ ইলতুৎমিশ, নাকি লর্ড কর্নওয়ালিস। ভারতের প্রথম প্রতীক মুদ্রা প্রবর্তন করেন কে, সময় 5 সেকেন্ড। দেখো ভারতের প্রথম মুদ্রার প্রবর্তন করেন হচ্ছে শেরশাহ। প্রথম ভারতের প্রথম মুদ্রা প্রবর্তন করে শেরশাহ। বাংলার নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন কে, বাংলার নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন কে, ক ইলিয়াস সাহা, খ আকবর, গ বিজয়, ঘ লক্ষণ সেন। তাহলে আমরা কি জানলাম, যে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন কে। সঠিক উত্তর দেওয়া 5 মিনিটে। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন আকবর। ভারতীয় উপমহাদেশের ডাক ব্যবস্থার প্রবর্তক করেন কে, ভারতীয় উপমহাদেশের ডাক ব্যবস্থার প্রবর্তন করেন কে, ক শেরশাহ, খ সম্রাট আকবর, গ লর্ড ক্লাইভ, নাকি ঘ সম্রাট বাবর। ভারতীয় উপমহাদেশের ডাক ব্যবস্থা প্রচলন করেন কে, 5 সেকেন্ড। দেখো ভারতীয় উপমহাদেশে ডাক ব্যবস্থা প্রচলন করেন হচ্ছে শেরশাহ। ভারতবর্ষের মুসলিম শাসন আমলে রাজভাষা ছিল, ভারত মুসলিম শাসন আমলেও রাজভাষা ছিল, বাংলা, সংস্কৃত, আরবি, নাকি ফার্সি। ভারতবর্ষের মুসলিম শাসন আমলে রাজভাষা ছিল হচ্ছে ফার্সি। পানিপথের তৃতীয় যুদ্ধ কখন সংগঠিত হয়, এটা আমরা একটু আগে পড়েছি 1761 সালে। ময়ূর সিংহাসনের নির্মাতাকে, এটা হচ্ছে শাহজাহান, যেটা আমরা একটু আগে পড়লাম যে ময়ূর সিংহাসনের নির্মাতাকে, সেটা হচ্ছে শাহজাহান। 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবর কাকে পরাজিত করেছিলেন, ইব্রাহিম লোদি। সঠিক উত্তর হবে ইব্রাহিম লোদি। দেখো কি বলছে, 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে কাকে পরাজিত করবেন, উত্তর খ ইব্রাহিম লোদি। কোন মুঘল সম্রাট জিজিয়া কর রহিত করেন, ক হুমায়ুন, খ আকবর, গ শাহজাহান, নাকি ঘ আওরঙ্গজেব। কোন মুঘল সম্রাট জিজিয়া কর রহিত করেন, হুমায়ুন, নাকি আকবর, নাকি শাহজাহান, নাকি আওরঙ্গজেব। কোন মুঘল সম্রাট জিজিয়া কর রহিত করেন, তিনি হচ্ছেন কি আকবর। এদেশে সরকারি কাজে ফার্সি ভাষা চালু করেন কে, এদেশে সরকারি কাজে ফার্সি ভাষা চালু করেন কে, ক হোসেন শাহ, খ সম্রাট জাহাঙ্গীর, গ
রাজা টোডরমেল, ঘ ইংরেজরা। এদেশে সরকারি কাজে ফার্সি ভাষা চালু করেন কে? এদেশে সরকারি কাজে ফার্সি ভাষা চালু করেন সম্রাট জাহাঙ্গীর। তো কী বলছে? সম্রাট জাহাঙ্গীর। যে দেশে সরকারি কাজে ফার্সি ভাষা চালু করেন কে? সম্রাট জাহাঙ্গীর। দেখো আরগার দুর্গের নির্মাতাকে, আরগার দুর্গের নির্মাতাকে? ক হোসেন শাহ, খ সম্রাট জাহাঙ্গীর, গ রাজা টোডরমল, খ ইংরেজরা। এদেশে সরকারি কাজে ফার্সি ভাষা চালু করেন কে? ক হোসেন শাহ, খ সম্রাট জাহাঙ্গীর, গ রাজা টোডরমল, ঘ ইংরেজরা। এদেশে সরকারি কাজে ফার্সি ভাষা চালু করেন সম্রাট জাহাঙ্গীর। আরগার দুর্গের নির্মাতাকে? আরগার দুর্গের নির্মাতাকে? ক সম্রাট শাহজাহান, খ সম্রাট হুমায়ুন, গ সম্রাট আওরঙ্গজেব, ঘ সম্রাট জাহাঙ্গীর। আরগার দুর্গের নির্মাতাকে? সময় 5 সেকেন্ড। দেখো আরগার দুর্গের নির্মাতা হচ্ছে সম্রাট শাহজাহান। ঐতিহাসিক বাবরি মসজিদ ভারতের কোন প্রদেশের অন্তর্ভুক্ত ছিল? ঐতিহাসিক বাবরি মসজিদ ভারতের কোন প্রদেশের অন্তর্ভুক্ত ছিল? ক অন্ধ্র, খ হরিয়ানা, গ অযোধ্যায়, ঘ পাটনায়। ঐতিহাসিক বাবরি মসজিদ ভারতের কোন প্রদেশের অন্তর্ভুক্ত ছিলেন? ঐতিহাসিক বাবরি মসজিদ ভারতের কোন প্রদেশের অন্তর্ভুক্ত ছিলেন? সঠিক উত্তর হচ্ছে গ অযোধ্যা। দেখো 13 নম্বর কি বলছে? যে বুলবুল ই হিন্দু কাকে বলা হয়? বুলবুল ই হিন্দু কাকে বলা হয়? ক তানসেনকে, খ আমির খসরুকে, গ আবুল ফজলকে, ঘ গালিবকে। তাহলে বুলবুল ই হিন্দু কাকে বলা হয়? সময় পাচ্ছেন 5 সেকেন্ড। দেখো বুলবুল ই হিন্দু কাকে বলা হয়? তানসেনকে। দেখো নিচে ছোট্ট ব্যাখ্যা দিয়েছে, বুলবুল ই হিন্দু বলা হয় তানসেনকে। তিনি একজন সঙ্গীত শিল্পী বলে তাকে এই উপাধি দেওয়া হয়েছিল। দেখো ফাতেহা ই আলমগীর কোন মুঘল সম্রাটের সাথে সম্পর্কিত? ফাতেমা ই আলমগীর কোন মুঘল সম্রাট সম্পর্কিত? ক সম্রাট বাবর, খ সম্রাট আকবর, গ সম্রাট জাহাঙ্গীর, ঘ সম্রাট আওরঙ্গজেব। ফাতেমা ই আলমগীর কোন মুঘল সম্রাট সম্পর্কিত? সময় 5 সেকেন্ড। দেখো ফাতেহা ই আলমগীর কোন মুঘল সম্রাট সম্পর্কিত? সঠিক উত্তর হবে গ সম্রাট আওরঙ্গজেব। ফাতেমা ই আলমগীর। আকবর দিল্লির সিংহাসনে বসায় তার বয়স ছিল কত? 17, 16, 13 নাকি 14? আকবর দিল্লির সিংহাসনে বসার সময় তার বয়স কত ছিল? 5 সেকেন্ড। দেখো আকবর দিল্লির সিংহাসনে বসার সময় তার বয়স ছিল 14 বছর। মুঘল সম্রাট আকবরের পিতামহ কে ছিলেন? ক বাবর, খ হুমায়ুন, গ বৈরিব খান, ঘ জাহাঙ্গীর। তাহলে মুঘল সম্রাটের পিতামহ কে ছিলেন? ক বাবর, খ হুমায়ুন, গ বৈরিব খান, ঘ জাহাঙ্গীর। সময় 5 সেকেন্ড। দেখো মুঘল সম্রাট আকবরের পিতামহ ছিলেন বাবর। প্রথম পানিপথ যুদ্ধ কখন সংগঠিত হয়? প্রথম পানিপথ যুদ্ধ কখন সংগঠিত হয়? ক 1556 খ্রিস্টাব্দ, খ 1621 খ্রিস্টাব্দে, গ 1526 খ্রিস্টাব্দে, ঘ 1553 খ্রিস্টাব্দে। প্রথম পানিপথের যুদ্ধ কখন শুরু হয়? দেখো প্রথম পানিপথের যুদ্ধ কখন শুরু হয়? উত্তর গ 1526 খ্রিস্টাব্দে। 1526 খ্রিস্টাব্দে প্রথম পানিপথের যুদ্ধ হয়। পানিপথ কোথায় অবস্থিত? ক মুলতানের শহরে, খ পেশোয়ারের অদূরে, গ দিল্লির অদূরে, ঘ কাবুলের অদূরে। তাহলে পানিপথ কোথায় অবস্থিত? পানিপথ কোথায় অবস্থিত? ক মুলতানের অদূরে, খ পেশোয়ারের অদূরে, গ দিল্লির অদূরে, নাকি ঘ বুলবুল? তো পানিপথ কোথায় অবস্থিত? সময় 5 সেকেন্ড। দেখো পানিপথ কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে গ দিল্লির অদূরে। দেখো আকবরনামা গ্রন্থের রচয়িতাকে? ক ইবনে খালানুন, খ আবুল ফজল, গ মিনহাজ সিরাজ, ঘ আল বিরুনি। 5 সেকেন্ড। দেখো আকবরনামা গ্রন্থের রচয়িতাকে?
সঠিক উত্তর হবে আবুল ফজল। আকবরনামা গ্রন্থের রচয়িতা হচ্ছে আবুল ফজল। দেখো শেষ মুঘল সম্রাটের নাম কি? শেষ মোগল সম্রাটের নাম কি? ক আওরঙ্গজেব, খ দ্বিতীয় শাহ আলম, গ দ্বিতীয় আকবর, ঘ দ্বিতীয় বাহাদুর শাহ। শেষ মুঘল সম্রাটের নাম কি? সময় 10 সেকেন্ড। দেখো শেষ মুঘল সম্রাটের নাম কি? উত্তর ঘ দ্বিতীয় বাহাদুর শাহ। দেখো শেরশাহ সুয়ের সমাধি কোথায় অবস্থিত? শেরশাহ সুয়ের সমাধি কোথায় অবস্থিত? ক জৌনপুর, খ সাসারাম, খ রোটা সগার, ঘ আওরঙ্গজেব। শেরশাহ সুরের সমাধি কোথায় অবস্থিত? ক জৌনপুর, খ সাসারাম, ঘ রোটা সগার, ঘ আওরঙ্গজেব। 10 সেকেন্ড। দেখো শেরশাহ সুরের সমাধি কোথায় অবস্থিত? খ সাসারাম। দেখো মুঘল সম্রাট জাহাঙ্গীরের সমাধি কোথায়? ক দিল্লিতে, খ আগ্রায়, গ লাহোরে, ঘ পাঞ্জাবে। মুঘল সম্রাটের জাহাঙ্গীরের সমাধি কোথায়? ক দিল্লিতে, খ আগ্রায়, গ লাহোরে, ঘ পাঞ্জাবে। সঠিক উত্তর কী হবে? দেখো মুঘল সম্রাট জাহাঙ্গীরের সমাধি কোথায়? সঠিক উত্তর হবে লাহোরে। দেখো কবিউলাত ও পাট্টা প্রথার প্রবর্তককে? কাবুলিয়াত ও পাঠ্যা প্রথার প্রবর্তককে? ক বাবর, খ হুমায়ুন, গ শেরশাহ, ঘ আকবর। কাবুলিয়াত ও পাঠ্য প্রথার প্রবর্তককে? সময় 10 সেকেন্ড। দেখো কাবুলিয়াত ও পাঠ্যা প্রথার প্রবর্তক হচ্ছে বাবর। কাবুলিয়াত ও পাঠ্যা প্রথার প্রবর্তক হচ্ছে শেরশাহ। কাবুলিয়াত ও পাঠ্যা প্রথার প্রবর্তক হচ্ছে শেরশাহ। দেখো 6 নম্বর কি বলছে? পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল কোন নদীর তীরে? পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল কোন নদীর তীরে? ক মেঘনা, খ গঙ্গা, গ যমুনা, ঘ সিন্ধু। পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল কোন নদীর তীরে? 10 সেকেন্ড। দেখো পানিপথের যুদ্ধ হয়েছিল কোন নদীর তীরে? উত্তর গ যমুনা। দেখো তাজমহল কোন শতাব্দীতে তৈরি হয়েছিল? তাজমহল কোন শতাব্দীতে তৈরি হয়েছিল? ক ষোড়শ, খ সপ্তদশ, গ অষ্টদশ, ঘ ঊনবিংশ। দেখো আমি আবারও বলছি, তাজমহল কোন শতাব্দীতে তৈরি হয়েছিল? ষোড়শ, সপ্তদশ, অষ্টাদশ নাকি ঊনবিংশ? সময় 5 সেকেন্ড। দেখো তাজমহল কোন শতাব্দীতে তৈরি হয়েছিল? সঠিক উত্তর হবে খ সপ্তদশ। নাদির শাহ ভারত আক্রমণ করেন যে শাসকের সময়? নাদির শাহ ভারত আক্রমণ করেন যে শাসকের সময়? ক মুহাম্মদ শাহ, খ বাহাদুর শাহ, খ ফররুখশিয়ার, ঘ দ্বিতীয় আকবর। তাহলে আমরা কী জানলাম? যে নাদির শাহ ভারত আক্রমণ করেন যে শাসকের সময়? ক মুহাম্মদ শাহ, খ বাহাদুর শাহ, গ ফররুখ শাহ, ঘ দ্বিতীয় আকবর। সময় 10 সেকেন্ড। দেখো নাদির শাহ ভারত আক্রমণ করেন যে সময়, সে শাসকের নাম হচ্ছে মুহাম্মদ শাহ। দেখো পৃথিবীর বিখ্যাত তাজমহল কোন নদীর তীরে অবস্থিত? পৃথিবীর বিখ্যাত তাজমহল কোন নদীর তীরে অবস্থিত? ক পদ্মা, খ গঙ্গা, গ যমুনা, ঘ ভাগীরথী। পৃথিবীর বিখ্যাত তাজমহল কোন নদীর তীরে অবস্থিত? ক পদ্মা, খ গঙ্গা, গ যমুনা, ঘ ভাগীরথী। সঠিক উত্তর কী হবে? দেখো পৃথিবীর বিখ্যাত তাজমহল কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর হবে যমুনা। দেখো সামগ্রী নূরজাহানের প্রকৃত নাম কি? সামগ্রী নূরজাহানের প্রকৃত নাম কি? ক হামিদা বানু, খ মেহেরুন্নেসা, গ আরজুম্মাদ, ঘ জাহানারা। তাহলে আমরা কি জানলাম? সামগ্রী নূরজাহানের প্রকৃত নাম কি? ক হামিদা বানু, খ মেহেরুন্নেসা, গ আরজুম্মানাদ, ঘ জাহানারা। সঠিক উত্তর কী হবে? 10 সেকেন্ড। দেখো সামগ্রী নূরজাহানের প্রকৃত নাম হচ্ছে মেহেরুন্নেসা। দেখো আলমগীর নগর কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? ক পান্ডুয়া, খ বিহার, গ লক্ষণাবতী, ঘ কুচবিহার। আলমগীর নগর কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? ক পান্ডুয়া, খ বিহার, গ লক্ষণাবতী, ঘ কুচবিহার। 5 সেকেন্ড। দেখো
আলমগীর নগর কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হবে ঘ কুচবিহার। সম্রাট বাবরের পিত্তরাজ্য ছিল কোথায়? সম্রাট বাবরের পিত্তরাজ্য ছিল কোথায়? সম্রাট বাবরের পিত্তরাজ্য ছিল কোথায়? ক সমারখন্দ, খ কাশ্মীর, গ বোখারা, ঘ ফারগানা। সম্রাট বাবরের পিত্তরাজ্য ছিল কোনটি? ক সমরখন্দ, খ কাশ্মীর, গ বোখারা, ঘ ফারগনা। সময় 10 সেকেন্ড। দেখো যে সম্রাট বাবরের পিত্তরাজ্যের নাম ছিল হচ্ছে সঠিক উত্তর ঘ ফারগানা। দেখো বাবর দিল্লির সিংহাসনে বসেন কত সালে? বাবর দিল্লির সিংহাসন অধিকার করেন কত সালে? ক 1522 সালে, খ 1524 সালে, গ 1528 সালে, নাকি ঘ 1526 সালে? তাহলে বাবর দিল্লির সিংহাসন করেন কত সালে? সময় মাত্র 10 সেকেন্ড। দেখো বাবর দিল্লির সিংহাসন অধিকরণ করেন 1526 সালে। দেখো কার পৃষ্ঠপোষকতায় রচিত হয় ফাতেহা ই আলমগীর? দেখো আমি আবারও বলছি, কার পৃষ্ঠপোষকতায় রচিত হয় ফাতেহা ই আলমগীরি? ক সম্রাট আকবর, খ আবুল ফজল, গ সম্রাট আওরঙ্গজেব, নাকি ঘ খাজা আব্দুস সামাদ? কার পৃষ্ঠপোষকতায় রচিত হয় ফাতেহা ই আলমগীরি? ক সম্রাট আকবর, খ আবুল ফজল, গ সম্রাট আওরঙ্গজেব, ঘ খাজা আব্দুস সামাদ। 10 সেকেন্ড। কার পৃষ্ঠপোষকতায় রচিত হয় ফাতেহা ই আলমগীরি? সঠিক উত্তর হচ্ছে গ সম্রাট আওরঙ্গজেব। দেখো পানিপথের দ্বিতীয় যুদ্ধ কোন সালে সংগঠিত হয়েছিল? পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল? ক 1526 সালে, খ 1525 সালে, গ 1556 সালে, গ 1763 সালে। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংগঠিত হয়? সময় মাত্র 10 সেকেন্ড। দেখো পানিপথের দ্বিতীয় যুদ্ধ কোন সালে সংগঠিত হয়? সঠিক উত্তর হবে সঠিক উত্তর হবে গ 1556 সালে। তুর্যক ই বাবর গ্রন্থটি কোন ভাষায় রচিত? ক ফার্সি, খ তুর্কি, গ আরবি, ঘ উর্দু। তুর্যক ই বাবর গ্রন্থটি কোন ভাষায় রচিত? ক ফার্সি, খ তুর্কি, গ আরবি, ঘ উর্দু। সঠিক উত্তর কী হবে? দেখো তুর্যক ই বাবর গ্রন্থটি কোন ভাষায় রচিত? সঠিক উত্তর হবে খ তুর্কি। এটাকে আমরা আরও একটা টেকনিকের মাধ্যমে মনে রাখতে পারি। দেখো এখানে তুর্যক থেকে তুর্কি, তাহলে তুর্যক ই বাবর গ্রন্থটি কোন ভাষায় রচিত? খ তুর্কি। কোন যুদ্ধের মাধ্যমে ভারত মুঘল সাম্রাজ্যের পতন ঘটেছিল? কোন যুদ্ধের মাধ্যমে ভারতে মুঘল সাম্রাজ্যের পতন ঘটেছিল? কোন যুদ্ধের মাধ্যমে ভারতে মুঘল সাম্রাজ্যের পতন ঘটেছিল? ক পানিপথের প্রথম যুদ্ধ, খ পানিপথের দ্বিতীয় যুদ্ধ, গ দ্বিতীয় তরাইনের যুদ্ধ, ঘ পানিপথের তৃতীয় যুদ্ধ। কোন যুদ্ধের মাধ্যমে ভারত মুঘল সাম্রাজ্যের পতন ঘটেছিল? সময় 10 সেকেন্ড। দেখো কোন যুদ্ধের মাধ্যমে ভারত মুঘল সাম্রাজ্যের পতন ঘটেছিল? সঠিক উত্তর হবে ক পানিপথের প্রথম যুদ্ধ। দেখো শাহজাহানের কন্যা জাহানারা কোন ভ্রাতাকে সমর্থন করেছিল? শাহজাহানের কন্যা জাহানারা কোন ভ্রাতাকে সমর্থন করেছিলেন? ক মুরাদ, খ সুজা, গ দারা, নাকি ঘ আওরঙ্গজেব? তাহলে আমরা কি জানলাম? শাহজাহানের কন্যা জাহানারা কোন ভ্রাতাকে সমর্থন করেছিলেন? 10 সেকেন্ড। দেখো শাহজাহানের কন্যা জাহানারা কোন ভ্রাতাকে সমর্থন করেছিলেন? সঠিক উত্তর হবে গ দারা। আমরা আগামী ক্লাসে মধ্যযুগে বাংলার রাজনৈতিক ইতিহাস নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।